ভারতের বিরুদ্ধে অঘোষিত এক যুদ্ধের কিনারে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। কিন্তু সেই যুদ্ধের জন্য আমরা কতটুকু প্রস্তুত? যাদেরকে সেনাপতি বানিয়ে আমরা দেশ রক্ষার স্বপ্ন দেখছি, তারাই মীর জাফরের মতো শত্রুর সাথে ঘর সংসার চালিয়ে যাচ্ছে। We have problems with India right now because they didn't like what the students have done. They're hosting Hasina, who created all this problem and killed the young people. ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে। ভারতীয় শুধু না, এই দেশে যারা চাকরি করে তাদেরকে প্রপারলি চাকরি করতে হবে। যদি বাংলাদেশে স্কিল ওয়ার্কার থাকে, অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না। যারা কাজ করে তাদের প্রকৃত বেতন দেখায় কাজ করতে হবে, জব পারমিট লাগবে, তাদেরকে লিগ্যাল পথে টাকা পাঠাতে হবে। এইসব ব্যাপারে অবশ্যই আমি সোচ্চার হব। ভারতের বিরুদ্ধে রক্ত গরম করা ভাষণ দেয়া সরকারের কথা আর কাজের মাঝে বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে। খোদ ডক্টর ইউনূসের নিজ প্রতিষ্ঠানে এখনো রাজত্ব করছে ভারতীয় নাগরিকেরা, আর নির্যাতিত প্রজার মতো বঞ্চিত বাংলাদেশি পক্ষ। এই ভারতীয় ঠিকাদারদেরকে নিয়ে আসে ভারত থেকে লোকজন, এবং তাদের আন্ডারে যে বাংলাদেশিদেরকে জয়েন করানো হয় তারাও আপ টু দ্য মার্ক না। এর মাধ্যমে একই সাথে গ্রামীণফোন তার দুইটা নীল নকশা বাস্তবায়ন করে। বাংলাদেশের এদেশের মানুষের পেটে ভাত নাই, ইন্ডিয়ান নিয়ে এসে এদেশে কাজ করাচ্ছে। বাংলাদেশ কি আসলেই স্বাধীন হয়েছে, নাকি এখনো অঘোষিত ভারতের অঙ্গরাজ্য হিসেবেই চলছে? সেটা বুঝতে গ্রামীণফোনের শীর্ষ 4 পদের অবস্থা দেখলেই বোঝা যাবে। প্রতিষ্ঠানটির সিইও পদে রয়েছে একজন ভারতীয় নাগরিক নীলাঞ্জন শ্রীনিবাসন। সিটিও হিসেবে আছেন জয়প্রকাশ। হেড অব সোর্সিং ভ্যাটস কৌস্তব এবং হেড অব সাইট ইঞ্জিনিয়ার পদে কর্মরত রয়েছেন শিভাম গ্রোভার নামে ভারতীয় নাগরিক। বাংলাদেশে তাদের মতো দক্ষ লোক নেই, বিষয়টি এরকম নয়, বরং তাদের চেয়ে দক্ষ লোক থাকার পরেও পরিকল্পিতভাবে কয়েক গুণ বেশি বেতনে ভারতীয়দেরকে বসানো হয়েছে। গ্রামীণফোনের 3 জন ব্যক্তি, মানে সিটিও, সিআইও, সিপিও, মানে চিফ 3টে পজিশনের 3 জনই ভারতীয়। ভাই, আমার দেশে কি মেধাবী লোকের অভাব পড়ছে? আমার দেশের কোম্পানি কেন ভারত থেকে লোক নিয়ে এসে আপনার এই টপ পজিশনে বসাইতে হবে? কারণ একটাই, ভারতের সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদকে উৎসাহিত করা, তারা যা চায় তাদের সেই পথকে উৎসাহিত করা। আমি যতটুকু জানি সেটা হচ্ছে টপ 3 জন ভারতীয় এই যে এখানে চাকরি করে, ওনারা হচ্ছে টপ লেভেলের সিও বা সিও পরেই ওনাদের স্থান। এই চক্রান্তের শুরু হয়েছিল বিগত স্বৈরাচারী হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে। 2012 সালের জুলাই মাসের এক রাতেই 218 জন কর্মচারীকে চাকরিচ্যুত করে প্রতিষ্ঠানটি। আওয়ামী লীগের তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম, মোস্তফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের যোগসাজশে ধাপে ধাপে গ্রামীণফোনের ওপরের পদে বাংলাদেশি শূন্য করা হয়। গ্রামীণফোনের এসব তৎপরতা যে রাজনৈতিক কারণে হয়েছে তার জ্বলন্ত উদাহরণ আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকিকের চাকরিচ্যুতি। গ্রামীণফোনের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডপ্রাপ্ত তাহকিককে শুধুমাত্র জামাত নেতার ছেলে হওয়ার কারণে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়। তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের নামে অন্যায়ভাবে যেদিন শহীদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়, ওই রাতেই চাকরিচ্যুত করা হয় মুজাহিদ পুত্র তাহকিককে। আমার শহীদ পিতার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ওনার রায়ের আগের দিন আমাকে ছোট একটা রুমে ডেকে নিয়ে বলা হয় যে আপনি হয় রিজাইন করেন, না হলে আমরা আপনাকে টার্মিনেট করে দেব। অ্যাকচুয়ালি আমি অ্যাওয়ার্ডেড এমপ্লয়ি ছিলাম। বলার পরে সামগ্রিক বাস্তবতায় আমি তখন বলি যে আসলে উপরে তো একজন আছেন, বিষয়টা ঠিক হচ্ছে না আমার সাথে যেটা হচ্ছে। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ মাই ক্যারিয়ার ইন গ্রামীণফোন। বিভিন্ন সংবাদ মাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক, তার এটা জানিয়ে দেয় যে তাহকিক আমাদের এখানে আর নেই। এই বিষয়টা হয় যেদিন আব্বুর ফাঁসি হলো অন্যায়ভাবে, সেদিন সকালের ঘটনা।
এবং পুরো জিনিসটা খুব মিলিয়ে করা হয় যে মুজাহিদের ছেলে গ্রামীণফোন নিয়ে কোনো কারণ দর্শানো ছিল না, কোনো অসদাচরণের অভিযোগ ছিল না, নন পারফরমেন্সের কোনো ইস্যু ছিল না, নন কমপ্লায়েন্সের কোনো ইস্যু ছিল না। তাহকিকের চাকরিচ্যুতির পর মোটামুটি সরাসরি ভারত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হিসেবেই কাজ করেছে গ্রামীণফোন। বাংলাদেশি দক্ষ কর্মীদেরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ভলান্টিয়ার রিটায়ার্ড MRS এর নামে জোরপূর্বক ছাঁটাই করা হয়। গত 10 বছর বা তার বেশি সময় ধরে গ্রামীণফোনে চাকরিচ্যুতির ইস্যু কিন্তু একমাত্র আমি না, প্রায় 3,500-এর অধিক এই ধরনের ইস্যু আছে। তৎকালীন আমার ডিপার্টমেন্ট ডিরেক্টর ছিলেন ইশতিয়াক হোসেন চৌধুরী। আমাকে বের করতে দেওয়ার ব্যাপারে সহযোগিতা না করার অপরাধে ওনাকে বের করে দেওয়া। গ্রামীণফোনের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে গিয়েছেন বঞ্চিত কর্মীরা। তারপরেও তাদের বঞ্চনার গল্প কেউ প্রচার করেনি, কারণ গ্রামীণফোনের বিজ্ঞাপন দিয়ে তাদের মুখ বদ্ধ করে রাখা হয়েছে। সবশেষ বাংলা এডিশনের দ্বারস্থ হয় ভুক্তভোগী এসব কর্মীরা। এই কোম্পানিকে 17টা বছর দিয়ে আমি যখন বাংলাদেশের 1 নম্বর কোম্পানিতে পরিণত করি, ঠিক এই রকম একটা সময়ে করোনাকালীন প্যান্ডেমিক এই পৃথিবীতে একটা বিভৎস আতঙ্ক তৈরি করা অবস্থায় এই কোম্পানি আমার সাথে কন্ট্রাক্ট ভেঙে আমি আমার বাড়িতে থেকে কর্মরত থাকা অবস্থায় জাস্ট আমার মোবাইলটা বন্ধ করে দিয়ে আমাকে চাকুরিচ্যুত করে। উনি প্রেশারাইজ করছে, না আপনাকে নিতে হবে, আপনার ভবিষ্যৎ নাই, আপনাকে আমরা নেক্সট লেভেলে দেখতে পাচ্ছি না। সো এইটা খুব হার্ড করে আমাদেরকে। এটা কেন ভলান্টিয়ার রিটায়ারমেন্ট, সেটা তো আমি আমার ইচ্ছা মতো নিব, উনি কেন আমাকে প্রেশারাইজ করবে? তো এইটা প্রেশারাইজ করা হয়েছে আমাদেরকে। আমাদের যে 4,000 কর্মীকে যে চাকরিচ্যুত যে করা হলো বিনা নোটিশে, কেন করা হলো? আপনাকে যে একটা তো আপনার SOP তো একটা আছে, হ্যাঁ, একটা SOP আছে। আপনি কিসের ভিত্তিতে আপনি এই 4,000 এমপ্লয়কে আপনি কর্মচ্যুত করলেন? এর তারা রাস্তায় ঘুরছে। আমরা একটা ক্রিমিনাল কেস করেছিলাম, যেটার আসামি ছিল শেষ সময়কার CEO টরে জনসন এবং সেই সময়কার CHRO হারুন ভাট্টি। সেটি ছিল ক্রিমিনাল কেস। গণমাধ্যম এবং মন্ত্রী উপদেষ্টাদের ম্যানেজ করে চলায় দেশের প্রচলিত আইন কানুনেরও ধার ধারে না গ্রামীণফোন। 2006 সালের বাংলাদেশের শ্রম আইন অনুসারে শ্রমিকদের মুনাফা বন্টন তহবিল বা WPPF মুনাফার 5% চাকরিজীবীদের দিতে বাধ্য গ্রামীণফোন। কিন্তু বিগত বিএনপি জামাত জোট সরকার 2006 সালে ক্ষমতা ছাড়ার পর থেকেই স্বেচ্ছাচারী হয়ে ওঠে প্রতিষ্ঠানটি। শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 2006 থেকে 2009 সাল পর্যন্ত কর্মীদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হয়। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েও অধিকার ফিরে পাননি ভুক্তভোগীরা। আদালতের নির্দেশে 2014 সালে গ্রামীণফোন শ্রমিকদের 2010 থেকে 12 সালের মূল টাকা পরিশোধ করলেও কোনো বিলম্ব ফি দেয়নি। উল্টো শ্রমিকদের নামে মামলা দিয়ে ভয়ভীতি দেখানো হয়। আমাদের আর একটা পেন্ডিং ইস্যু ছিল, যেটা হচ্ছে 5% লভ্যাংশ কোম্পানি দেয়, সেইটা 2012 থেকে 2010 থেকে 2012 সেই টাকাটা আমাদেরকে দেয় না। 2010 সালে আপনার টাকাটা দেওয়ার কথা, এই টাকা আপনি 2015 সালে এসে দিচ্ছেন। তাহলে আমার যে টাকা আপনার কাছে গচ্ছিত থাকলো, তাহলে এই টাকাটা আপনি ইনভেস্ট করছেন, এই টাকাটা ইউটিলাইজ করছেন, তাহলে 15 সালে দিতে হলে কি হবে? এই যে 3-4 বছর পরে আমাকে দিচ্ছেন, তাহলে সেইটার আমার সমস্ত কিছু প্রফিট হিসেব করে আমাকে দিতে হবে। এর তো একটা জরিমানা বলেন, প্রফিট বলেন, কোনো কিছু থাকবে, এটা তো দিতে হবে। তারা এটাকে অস্বীকার করে। সবচেয়ে উদ্বেগের বিষয় যেটা, সেটা হচ্ছে প্রশাসন আমাদের কথা কখনো শোনেনি। প্রশাসন, মিডিয়া সব কিছুই তারা কিনে রেখেছে। তো আমাদের সাথে যে অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের বিচারটা আমরা পাইনি, আমরা কোথাও গিয়ে বলতে পারিনি, কেউ আমাদের কথা শুনেনি। আদালতের নির্দেশে আংশিক ক্ষতিপূরণ দিলেও যারা আইনি সহায়তা নিয়েছিল তাদেরকেও পরবর্তীতে বিভিন্নভাবে হয়রানি করা হয়। মামলার ভয়ভীতি দেখিয়ে চাকরি ছাড়তে বাধ্য করা হয় বাংলাদেশি কর্মীদের। আইনে আছে, যদি তোমার কোম্পানি লসে থাকে
কোম্পানির কোনো ধরনের কোনো কিছু না হয়, কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোম্পানি ছাঁটাই করতে পারে। লোক প্রয়োজন না হলে তারও নির্দিষ্ট আইন আছে, তাকে 1 মাস আগে 3 মাস আগে নোটিশ দিয়ে জানাতে হবে। আর তুমি রাতের অন্ধকারে আমাকে মেল দিয়ে বললা চাকরি নাই, তাহলে কি এখানে কি আইনকে তা মানলো? আমার দোষটা বলেছে আমি সালমান এফ রহমানের মতো একজন মহান ব্যক্তিত্বকে আমি 1.5 লাখ টাকা দামের আইফোন ঘুষ দিয়েছি, বাট তারা এটা প্রমাণ করতে পারেনি এবং তারা ওই মশা মারতে কামান দাগিয়েছে। তারা কেপিএমজি-কে নিয়ে এসছে সিঙ্গাপুর থেকে, এবং আপনি শুনে অবাক হবেন, আমাকে ভুল একটা ইমেল দিয়ে বলেছে আমার সাথে একটা প্রজেক্ট নিয়ে আলাপ করবে। প্রজেক্ট নিয়ে আলাপ না করে আমার ল্যাপটপ সিজ করা হলো, আমার দুটো মোবাইল সিজ করা হলো। গ্রামীণফোনের ইঞ্জিনিয়ারদের একটা বড় অংশ ছিল দাড়িওয়ালা, তাদেরকে টার্গেট করে চাকরিচ্যুত করা হয়। এছাড়াও বিভিন্ন সময় যেসব কর্মীদের ছাঁটাই করা হয়েছে, সব ক্ষেত্রেই তাদের জায়গায় বসানো হয়েছে ভারতীয় নাগরিকদের, যাদের বাংলাদেশে কাজ করার বৈধ কোনো কাগজপত্র ছিল না। গেল 15 বছর যেসব ভারতীয় নাগরিক গ্রামীণফোনে চাকরি করছে, তাদের কয়েকজনের একটি তালিকা এসেছে আমাদের হাতে। ওই তালিকা অনুযায়ী 2015 সাল থেকে 2019 পর্যন্ত গ্রামীণফোনের সিইও হিসেবে চাকরি করেছেন ভারতের রাজীব শেঠি। এছাড়া বিভিন্ন সময়ে ভারতীয়দের মধ্যে গ্রামীণফোনে ছিলেন 2018 সালে হেড অব প্রোডাক্ট হিসেবে সৌরভ প্রকাশ। সাবেক সিএফও হিসেবে ছিলেন দিলীপ কুমার। 2013 থেকে 2015 সাল পর্যন্ত সিইও বিবেক সুড। একইভাবে নানা সময়ে যোগেশ মালিক, বৈভব নিক্তে, হিতেশ সুড, সরবজিৎ সিং, রাবীন্দ্র সহ অনেক ভারতীয় শীর্ষ পদে কর্মরত ছিলেন গ্রামীণফোনে। স্বৈরাচারের পতনের পরেও শীর্ষ প্রায় সব পদসহ গ্রামীণফোনে বর্তমানে কমপক্ষে 100 ভারতীয় নাগরিক কর্মরত আছেন। এখন পর্যন্ত ইভেন এই বছরও আমাদের ভালো পজিশনে থাকা 4 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের কাজও কিন্তু ওই একইভাবে শ্রম আইন ভেঙে ভারতীয়দেরকে দেয়া হয়েছে। গ্রামীণফোনে এখনও বর্তমানে 100 জন কনসালটেন্ট ইন্ডিয়ান নিযুক্ত আছেন, যারা আপনারা যদি ইমিগ্রেশনে যদি খোঁজ নেন, এখন পর্যন্ত কোনো একজন কনসালটেন্ট বাংলাদেশে ঢোকে নাই। এসব ভারতীয় নাগরিকেরা অবৈধভাবে বাংলাদেশে কাজ করায় বাংলাদেশ শুধু যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, জাতীয় নিরাপত্তা, শ্রমিক অধিকার লঙ্ঘন এবং বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি করে ভারতে পাচারের অভিযোগ উঠেছে গ্রামীণফোনের বিরুদ্ধে, যা দেশের সার্বভৌমত্ব এবং নাগরিক নিরাপত্তার জন্য গভীর হুমকি হিসেবে দেখা দিয়েছে। এই দেশের 9 কোটি কাস্টমার অর্থাৎ মোবাইল ব্যবহারকারীদের প্রায় 90% তাদের তথ্য জমা ছিল যেটা গ্রামীণফোনের কাছে, সেটা তারা তুলে দেয় ভারতীয়দের হাতে। বাংলাদেশের সচেতন ব্যক্তি মাত্রই জানে যে এই বাংলাদেশিদের ডাটা ভারতে বিক্রি হয়েছে এবং সেই ডাটা পরবর্তীকালে কিভাবে বাংলাদেশিদের বিপক্ষে ব্যবহার করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার, এবং বর্তমান সময়ে পর্যন্ত এই ফ্যাসিস্টরা সেই ডাটাকে ব্যবহার করে দেশপ্রেমিক বাঙালিদের ওপর বিভিন্নভাবে কিভাবে আঘাত এনে চলেছে। ফার্মগেটে একটা মামলা হয়েছিল, মতিঝিলে একটা মামলা হয়েছিল যে তার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে গেছে, গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছিল। একটা সেল আছে এলআইসি, লফুল ইন্টারসাবস্টেন্সিয়াল, ওখান থেকে প্রচুর পরিমাণ আপনার তথ্য চুরি হয়। ডেটাটাই পুরোটা ওনাদের হাতে। সো এখান থেকে আমরা জানি যে এখান থেকে ভারতে সম্পূর্ণ তথ্য, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের তথ্য ওনাদের হাতে। সে ভারতীয় নাগরিক যদি এই দেশের মানুষের তথ্য ওনাদের হাতে থাকে, সেটা পাচার করবে, এটাই স্বাভাবিক। এখানে সন্দেহের কোনো কারণ নাই। এর আগে 2004 সালে বিএনপি সরকারের আমলে গ্রামীণফোনের তৎকালীন চিফ টেকনোলজি অফিসারের বিরুদ্ধে নিরাপত্তা সংক্রান্ত সন্দেহ উঠলে সরকার তথ্য গোপন করতে দ্রুত সময়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। কিন্তু বিগত আওয়ামী লীগ আমলে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। এমনকি একই পথে হাঁটছে কথিত ভারত বিরোধী ইউনূস সরকার। যখন আমরা এই গত 1 বছর ধরে আন্দোলন শুরু করেছি, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনেও এরা পুলিশে হামলা চালিয়েছে গ্রামীণফোন, এবং আমরা পুলিশ প্রশাসন যেখানে গিয়েছি আমাদেরকে একটা কথাই বলা হয়েছে যে এটি ইউনূসের কোম্পানি, ডক্টর ইউনূসের কোম্পানি, তো এখানে আমরা কোনো কিছু বললে প্রতিকার পাবো না। আমরা স্বরাষ্ট্র অধিদপ্তর পর্যন্ত গেলাম, আমরা শ্রম সচিব পর্যন্ত গেলাম। শ্রম সচিবের মতো একটা জায়গা থেকে আমাদেরকে পরিষ্কার করা হইল এর পিছে যে ব্যক্তি, তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব ক্লিয়ারলি, খুব কনসাইজলি যে ওনার কারণেই আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে। আমরা আরও অবাক হইলাম,
আমরা ফ্যাসিস্ট সময়ে বিচার পাবো না, আমরা ইউনুস সময়ে বিচার পাবো না, আমরা তাহলে বিচারটা পাবো কখন? এই 24-এ ফ্যাসিস্ট সরকার চলে গেল, তার আগে তো আমরা দাঁড়াতেই পারিনি, কোনো জায়গাতে আমাদের দাঁড়াতেই দেয়নি, যে একটা কথা বলবো সে কথাটাও বলতে দেয়নি। এই জুলাই অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে আমরা 10ই আগস্ট প্রথম গ্রামীণ ফোনের সামনে আন্দোলন শুরু করি। সেই সময় আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলো যে এটা আমরা মেটাবো, আমাদের আন্দোলনটা স্থগিত করে দেওয়া হলো। তারপরে আমাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না, ভুলে গেল। তারা সরকারকে বুঝায় সরকারের আইনের বিপক্ষে গেছে, তো কি হয়েছে? গ্রামীণ ফোন দেশ চালায়, গ্রামীণ ফোনের আইন অনুযায়ী চলবে। আমরা এগুলো শ্রম অধিদপ্তরকে যখন জিজ্ঞেস করি যে দেশের আইনের চাইতে কি গ্রামীণ ফোন বড়, তখন তারা আবার বলে না, এটা ইউনুসের আইন। তাহলে আমাদের প্রশ্ন হলো যে আমরা জানতাম যে এই গ্রামীণ ফোনের সাথে আওয়ামী লীগের আঁতাত ছিল, হ্যাঁ, তো সে সময় আমরা বিচার পাইনি, তো এখন আমরা কেন বিচার পাবো না? এবং এটাও আমরা জানি যে এই যে আগামীতে যে পলিটিক্যাল পার্টি আসতে যাচ্ছে তাদেরকেও তারা অলরেডি ওই যে তাদের যে লিগ্যাল প্যানেলের মধ্যে তারা অলরেডি নিয়োগ দিয়ে ফেলেছে, হ্যাঁ। তার মানে কি আমরা কোনো আমলে আমরা কিন্তু বিচার পাওয়ার আমরা আশা দেখছি না। শুধু ভারতীয় নাগরিকরাই নয়, বাংলাদেশের অনেক কর্মীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে ভারতে তথ্য পাচারের। এদের বেশিরভাগই নানা সময়ে ট্রেনিং করে এসেছে ভারত থেকে। খোদ গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। এই যে 2015 থেকে ইয়াসির আজমান দালালির যে দায়িত্ব এবং ভারতীয় চক্রান্তকারীদের চক্রান্ত বাস্তবায়নের যে দায়িত্ব নিয়ে এদেশে এসেছিল, সে দায়িত্ব কিন্তু সে প্রতি মুহূর্তে পালন করছে। ইয়াসির আজমান একজন নামকরা আওয়ামী লীগ নেতার ছেলে, যার স্বপ্ন ছিল আওয়ামী লীগ থাকলে এই নির্বাচনে সে সুনামগঞ্জ থেকে এমপি হবে। সে বাংলাদেশের নাগরিকের চিন্তা ভাবনা না করে, বাংলাদেশের বেকারত্বের চিন্তা না করে, সে ভারতের লোকজনকে এদেশে নিয়ে এসে চাকরি দেওয়ার চিন্তা ভাবনা করে, এবং সে ভারতে ট্রেনিং প্রাপ্ত হয়ে আসছে। এই গ্রামীণ ফোনে বিশ্বের বিভিন্ন দেশের সিও এখানে চাকরি, কোনো সিও কিন্তু 2 বছরের বেশি এখানে টিকতে পারে নাই, চেঞ্জ হয়েছে। আর এই ইয়াসির আজমানের হাতে কি এমন আলাউদ্দিনের প্রতিভা আছে যার কারণে আজ স্টিল নাও সে গ্রামীণ ফোনের সিও 5 বছর পার হয়ে গেছে। মিস্টার সালমান রহমানকে উনি একটা বড় অঙ্কের টাকা দিয়েছেন, এবং এই পয়সাটা ডাইরেক্ট ইয়াসির আজমান সাহেব গ্রামীণ ফোন মিলে তাকে দিয়েছে, তাকে তুষ্ট করার জন্য এবং ইলেকশনের টিকিটটা নেওয়ার জন্য। জুলাই যোদ্ধা, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারেও এই তথ্য পাচারের ভূমিকা থাকতে পারে, এমন অভিযোগ তুলেছেন একসময়ে গ্রামীণফোনে চাকরি করা এসব কর্মীরা। আমরা এটা নিয়ে এই হাদি মারা যাওয়ার পর থেকে যখন হইচই শুরু হয়েছে, তার আগ পর্যন্ত এর টোটাল ডাটা পাঠানো হইতো ইন্ডিয়ায়। আপনি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি, কি বলছি, এইটা পর্যন্ত বলা যায় গ্রামীণ ফোনের যে প্রসিডিউরের মাধ্যমে। এই প্রসিডিউরটা ডিল করে উইপ্রো নামে একটা সিস্টেম। ইন্ডিয়ার র যেটাকে বলা হয় আমরা বলি, তাদেরকে প্রত্যেকটা তথ্যই আমার বিশ্বাস, এটা প্রত্যেকটা তথ্য দিয়ে ওনারা হেল্প করে, এবং হাদির ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। ওনার তথ্যগুলোও পাচার হয়েছে, ডেফিনেটলি এটা, এর মধ্যে কোনো ভুল নাই। গ্রামীণফোনের অন্যায়ের প্রতিবাদ করা সম্ভব হয়নি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরও নতুন করে আশা দেখে গ্রামীণফোনের চাকরিচ্যুত কর্মীরা। তবে যেই লাউ সেই কদু, হাসিনার মতোই এবারও তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূসের সরকার। ইউনূস গ্রামীণ ব্র্যান্ডটাকে একটা সেই ধরনের অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উনি নামে বলে এটা একটা চ্যারিটি প্রতিষ্ঠান, এইখানে ওনার অর্থনৈতিক কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। বাট আমরা যখন পুলিশ প্রোটেকশনের জন্য গুলশানের ডিসির কাছে যাই, উনি বলে যে গ্রামীণ নামে যদি কোনো আন্ডারওয়্যার কোম্পানি থাকে তাইলে ওইটার সামনেও আমি কাউকে আন্দোলন করতে দেব না। আই এম ইনস্ট্রাক্টেড ফ্রম ডক্টর ইউনূস অ্যাবাউট দিস। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ডক্টর ইউনূস সাহেবের কোম্পানি, এখানে কেউ কথা বলতে চায় না। আমি নিজে গিয়েছিলাম গুলশান ডিসির কাছে, যে গ্রামীণ ফোনের অফিসের সামনে আমরা এই যে 2025 সালের 2 ডিসেম্বর আবার দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম, এবং এটার পারমিশন নেওয়ার জন্য গিয়েছিলাম। ডিসি আমাদের ডাইরেক্ট বলে দিলেন যে গ্রামীণ নামের কোনো প্রতিষ্ঠানের সামনে আমরা দাঁড়াতে দিব না। গ্রামীণ শব্দ লেখা আছে, এবং এইভাবে সে নেগেটলি আমাদেরকে বললো। আমরা যেখানে যাচ্ছি
ওখানেই আমাদেরকে একই কথা শোনানো হচ্ছে যে এটা ইউনূস সাহেবের কোম্পানি। ব্যক্তিগত স্বার্থ আর দম্ভের কারণেই এখনও তাদের কোনো সুরাহা করেনি ইউনূসের সরকার, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আপনি যে 3-0 একটা ভিশনের কথা বলেন, যেখানে জিরো আনএমপ্লয়মেন্ট, হ্যাঁ, জিরো প্রপার্টি আর জিরো কার্বন এমিশন। তো এখন যেখানে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের অংশীদারিত্বে থাকা গ্রামীণ ফোন, হ্যাঁ, সেই কোম্পানিতেই এত অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। উনি ভাব দেখানোর চেষ্টা করছেন উনার এই দুনিয়াতে একমাত্র কাজ নির্বাচন। উনি জাস্ট এই নির্বাচনটা করে পরবর্তীকালে জাতিসংঘের মহাসচিব হওয়ার মতো বৃহৎ দায়িত্ব নিয়ে চলে যাবেন। আর এর মাঝখানে বাংলাদেশে উনার যতখানি আখের গুছানোর তা উনি সেটেল করে ফেলেছেন। সো এর পরবর্তী কোনো বিষয়ে ওনার আর কোনো আগ্রহ নাই, কোনো রকমে উনি সময় পার করছেন। আজ 84 বছর বয়সে এসে তার তো সব পাওয়া হয়ে গেছে, সে আবার স্বপ্ন দেখে জাতিসংঘের মহাসচিব হবে। আমার যেটা মনে হয় ডক্টর ইউনূস কবরে যাওয়ার পরে 3.5 হাত জায়গার মধ্যে যাওয়ার পরেও সেখানেও মনে হয় সে সিংহাসন চায়, ক্ষমতা চায়। এই আসিফ নজরুলের মতো লোকদেরকে নিয়ে এসে আপনি এই প্রজন্মের চেতনা বাস্তবায়ন করতে যদি চান, কোনো দিনই তা সম্ভব না। এমনকি ইউনূস সাহেবের বাড়িতে কাজের বুয়া হিসেবে কাজ করত, তাদের ছেলেমেয়েরা পর্যন্ত বিভিন্ন জায়গায় কাজ পাইছে। ইউনূস সাহেব নিজের ফ্যামিলি মেম্বারদের প্রত্যেকের বিভিন্ন ধরনের ট্যাক্স কমাই দিছেন অথবা পুরোপুরি মাফ করাইছেন। উনি যদি অ্যাকিউরেটলি জুলাইয়ের সরকার হয়ে থাকে, জুলাইয়ের চেতনা যদি ধারণ করে উনি এখানে এসে থাকে, তাহলে উনার ব্যক্তিগত প্রফিটের ক্ষেত্রে এত মনোযোগ কেন ভাই? ওই বিদেশি বিনিয়োগ শব্দকে ব্যবহার করেই উনি গ্রামীণ ফোন, এই গ্রামীণ ফোনের মতো ভারতীয় অর্থায়ন এবং ভারতীয়রা কাজ করে এরকম অন্যান্য প্রতিষ্ঠানকে একের পর এক অন্যায় এবং অন্যায্য সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আগামীতেও দেবেন। হি হ্যাজ এ প্ল্যান, হি হ্যাজ এ বিগ ড্রিম। আমরা গ্রামের ভাষায় বলি একই রসুনের পাছা। এই ডক্টর ইউনূসও যা, শেখ হাসিনাও তাও, ভবিষ্যতে কে আসবে জানি না, তারাও মনে হয় একই হবে। বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত এসব কর্মীদের পাওনা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রায় কার্যকর করা হয়নি এখনো পর্যন্ত। সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের রায় থাকা অবস্থাতেও কোর্টের রায়ের বিপক্ষে যে সেই রায়কে বাস্তবায়ন হইতে দেয় না। তো গ্রামীণ ফোন এখন পর্যন্ত টিল নাও, গত মিটিং পর্যন্ত শ্রম অধিদপ্তরের সাথে সেই একই নাটক করে যাচ্ছে, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত নিয়োগ সম্পূর্ণ করেনি, আমাদের বেতন ভাতা চালু করেনি। এমনকি আওয়ামী লীগ আমলের মতো এখনও সরকারের নির্দেশনা অমান্য করে ব্যবহারকারীদের পকেট কাটছে গ্রামীণ ফোন। সেই সাথে দেশের বাইরে অর্থ পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। বিটিআরসি কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনা আছে, আপনিও ইন্টারনেট ইউজ করেন, আমি ইন্টারনেট করি। আমি গতকালকে প্রতিটা মাসে ঘটছে, আমার 32 জিবি গতকালকে রাত পর্যন্ত ছিল, আজকে আমার 32 জিবি জিরো। যেহেতু যেখানে বিটিআরসির নির্দেশনা আছে যে আপনি মাসে যতটুকু খরচ করবেন পরের মাসে কিন্তু এটা ক্যারি ফরওয়ার্ড হবে, গ্রামীণ ফোন কিন্তু থোড়াই কেয়ার করে। বৃদ্ধাঙ্গুলি, গভর্নমেন্টকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এই যে আপনি 32 জিবি কিনছেন 300, 400, 500 টাকা, যে এটা কি আমার কষ্টের পয়সা না? নানা সময়ে ভুক্তভোগী কর্মীদের করা মামলা মিলিয়ে গ্রামীণ ফোনের বিরুদ্ধে কয়েক হাজার মামলা রয়েছে বলে জানিয়েছেন এক আইনজীবী। 2024 সাল থেকে এই পর্যন্ত প্রায় 1200-এর উপরে মামলা আপনার লেবার কোর্টে ফাইল করা হয়েছে, সেগুলোর এগেনস্টে গ্রামীণ ফোন আবার হাইকোর্টে রিট করছে। এই নিয়ে একটা চতুর্মুখী একটা মামলার জালে বিষয়টাকে জড়ায় ফেলছে গ্রামীণ ফোন। সব মিলে প্রায় 1400-1500 মামলা অল টুগেদার, হাইকোর্ট, লেবার কোর্ট, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন মিলায়। বিচারের দীর্ঘসূত্রিতা আর সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে ন্যায় বিচার পাচ্ছেন না চাকরিচ্যুতরা, এমন মন্তব্য করেন মইনুল কাদের। বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেম আপনি জানেন যে মামলা চলতে থাকে বছরের পর বছর। একজন এমপ্লয়ির পক্ষে কতদিন মামলা চালানো সম্ভব হয়? তো এই ধরনের যে সম্মতি, এগুলো আইনের চোখে দৃষ্টিতে এগুলো আপনার বৈধ না। আমাদের একটা প্রত্যাশা যে গ্রামীণ ফোন
একটা আলোচনার মাধ্যমে পুরো বিষয়টা টেবিলে বসবে, আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসবে। 1 বছর পেরিয়ে গেলেও এখনো ন্যায় বিচারের প্রত্যাশায় লড়ে যাচ্ছেন নিরুপায় দেশপ্রেমিক কর্মীরা। এই ইন্ডিয়ানদেরকে বরখাস্ত করতে হবে এবং এই ইয়াসির আজমান অ্যান্ড গংকে আইনের আওতায় এনে তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। 16 বছর যারা আওয়ামী লীগের দালালি করেছে, চুষে চুষে খেয়েছে, অ্যাডভান্টেজ নিয়েছে, গভর্নমেন্টের টাকা মেরে খেয়েছে, গভর্নমেন্টের টাকা হাজার হাজার কোটি টাকা দেয় নাই, আমি তাদেরকে তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করছি। ইউনূস সরকারের কাছে দাবি আমাদের এই যৌক্তিক পাওনাগুলো উনি দ্রুত গ্রামীণফোনকে বলে এই পাওনার যৌক্তিক দাবিগুলো দ্রুত যেন সমাধান করে। গ্রামীণ টেলিকম সেখানে যেহেতু অন্যায় হচ্ছে এবং তিনি যেহেতু সামাজিক ব্যবসা এবং 3-0 বিভিন্ন ভিশনের কথা বলেন, তো ওনার প্রতিষ্ঠানে যেন এই বিষয়গুলো আগেই চর্চা করা হয়। যে সরকার প্রধান হবে সেই আগে নিজের চারিদিক সামলাবে, এ পদ্ধতির পরিবর্তন হোক, বাংলাদেশের সত্যিকার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। এ খেলা আমরা আর দেখতে চাই না। বাবার ফাঁসির দিন চাকরিচ্যুত হলেও গ্রামীণফোনের বিরুদ্ধে কোনো কঠোর মন্তব্য করেননি আলী আহসান মুজাহিদের ছেলে তাহকিক। সঠিক আইন প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু সমাধানের দাবি তার। ইতিমধ্যেই নিজের ক্ষতিপূরণ চেয়ে গ্রামীণফোনের কাছে আবেদন করেছেন তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে সেপ্টেম্বর মাসের 4 তারিখে আমার যতটুকু মনে পড়ে, আমি গ্রামীণফোনে চাকরি পুনর্বহাল এবং ক্ষতিপূরণ সহ চাকরি পুনর্বহালের আবেদন করি। এখনো পর্যন্ত সেটা সমাধান হয়নি। আমি বিশ্বাস করি গ্রামীণফোন অথরিটি শুভবুদ্ধির পরিচয় দিবে এবং এটার দ্রুত সমাধান করবে ইনশাআল্লাহ। এসব অভিযোগ নিয়ে গ্রামীণফোনের বর্তমান সিইও ইয়াসির আজমান সহ একাধিক কর্মকর্তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি কাউকে। স্বৈরাচারী হাসিনা সরকারের সময় গ্রামীণফোনের কর্মচারী টিমের উপদেষ্টা ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি ফজলেনুর তাপস। তার রাজত্বে কোম্পানি আধিপত্য কায়েম করে শ্রমিকদের অধিকার হরণ, লুটপাট ও গ্রাহকের তথ্য পাচার করে। গ্রামীণফোন কোম্পানির বিরুদ্ধে বিটিআরসি ও শ্রমিকদের করা মামলা দীর্ঘস্থায়ী করতে সহায়তা করেন তিনি। একসময় গ্রামীণফোনের কোম্পানির সিইও ও শ্রমিক নেতারা আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে ব্যাপক সখ্যতা গড়ে তোলে। তাপস পালিয়ে গেলেও অন্যরা সকলেই তাদের পদেই আছেন। কথায় আছে, বেড়াই যদি ধান খায় তাহলে কৃষকের ফসল বাঁচাবে কে? বাংলাদেশের মানুষ বুকের সবটুকু উজাড় করে ইউনূসকে তাদের প্রতিনিধি বানিয়েছিল, কিন্তু ইউনূস সরকারের সবাই নিজেদের স্বার্থের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। মুক্তিকামী মানুষের প্রতিনিধি হয়েও ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারেনি স্বয়ং রাষ্ট্রপ্রধানের নিজের প্রতিষ্ঠান। রাষ্ট্রের বাকি অংশের অবস্থা কি সেটা না হয় তোলাই থাক, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বর্তমান সরকারের মেয়াদ শেষের আগে অন্তত গ্রামীণফোনের এসব ভুক্তভোগীদের সঠিক সুরাহার ব্যবস্থা করবেন ডক্টর ইউনূস। এখনও এমন স্বপ্ন দেখেন ভুক্তভোগীরা। সেই সাথে ভারতীয় এসব অবৈধ নাগরিকদের দ্রুত আইনের আওতায় আনাও সময়ের দাবি। আল্লাহ হাফেজ।